ছাদ বাগানে কখনো প্রমাণ সাইজের পেয়ারা গাছ দেখেছেন কি? তার মানে 7-8 ফুট লম্বা বা তারও বেশি। যদি দেখেও থাকেন তার অবস্থা হয়ে আছে এই রকম। আর এটা হওয়ার কারণ কি? এই সমস্যা কেবল ছাদ বাগানের গাছের ক্ষেত্রেই হয়ে থাকে, অথচ ছাদ বাগানের অন্যান্য যে সমস্ত ফলের গাছ রয়েছে তাতে কিন্তু এই সমস্যা দেখা যায় না। কেন হয় না বা কী কারণে হয়ে থাকে, আর সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং জানতে চাইবো আপনাদের কাছ থেকে, শুধুমাত্র ফলের গাছের ক্ষেত্রে, বিশেষ করে ছাদ বাগানের গাছের ক্ষেত্রে কেন পেয়ারা গাছে এই সমস্যাগুলো দেখা যায়, মানে পাতা পুড়ে যাওয়া, গাছ ঠিক মতন ফুল ফল না হওয়া কেন হয়। আমি যেমন আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা গাছে কেন এরকম হয়, ঠিক তেমনই আপনারা আমাকে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। বিশেষ করে যারা এই সম্বন্ধে ভালো জানেন বা বোঝেন তাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে পেয়ারা গাছে যে সমস্যা দেখা দেয় সেটা কেন হয়। পেয়ারা গাছের এই যে সমস্যা, সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি বা যেটা দেখি সেটা হচ্ছে নিমাটোডের আক্রমণ। আর এই সমস্যা শুধু আপনার আমার বাগানেই নয়, সমস্ত দেশ জুড়ে পেয়ারা গাছের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তবে কি আবহাওয়ার দোষে, মানে ভারতবর্ষের যা ওয়েদার বা বাংলাদেশের যা ওয়েদার তার উপর ভিত্তি করে কি এটা হচ্ছে, না অন্য কিছু? আপনারা যেখান থেকে গাছ নিচ্ছেন সেটাও হয়তো দায়ী হতে পারে। আপনারা যখন চারা গাছ এনে টবে বসিয়ে দেন, ঠিক বসিয়ে দেওয়ার কিছুদিন পর এর পাতা ঠিক এরকম হতে শুরু করে, আর এটা কিন্তু নিমাটোডের আক্রমণ। আর এই পেয়ারা গাছের নিমাটোডের আক্রমণ হওয়ার যে কারণ আপনাদের সামনে আমি তুলে ধরব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। সেটা হয়তো ঠিক নাও হতে পারে। হয়তো এই ভিডিওটি দেখে নার্সারি ম্যানরা হয়তো খেপেও যেতে পারেন আমার উপরে। তার কারণ হচ্ছে তাদের আর পেয়ারা গাছ বিক্রি হবে না। যখন প্রথম এই পেয়ারার চারাগুলোকে তৈরি করা হয়, মানে ফার্স্ট, মানে গ্রাফটিং যখন শুরু হয় পেয়ারা গাছের বিভিন্ন প্রজাতির উপরে, তার মানে প্রথম যে মাদার গাছটি তৈরি করা হয় সেই মাদার গাছটির ক্ষেত্রে সেই সময় যে মাটিতে মাদার গাছটি বসানো হয়েছিল সেই মাটির হয়তো আগে থেকেই নিমাটোডের বাসা বেঁধে বসেছিল, হয়তো ভালো ছিল না। নয়তো যে সমস্ত রুস্টকের উপরে গাছ বসানো হয়েছিল সেই সমস্ত রুস্টক তৈরি করা হয়েছিল যে সমস্ত বীজ থেকে, তা হয়তো নিমাটোডের আক্রান্ত গাছের ফল থেকে। আর সেই সমস্ত বিভিন্ন প্রজাতির গাছের ক্ষেত্রেই হয়তো এই সব কারণে মাদার গাছ তৈরি, যার জন্য সমস্ত পেয়ারা গাছে এই সমস্যা দেখা দিচ্ছে। আবার এটাও হতে পারে যে সায়ন রুস্টকের উপরে বসানো ছিল সেই সায়নের হয়তো জিনগতভাবে নিমাটোড আক্রান্ত হয়ে থাকতে পারে। তার মানে বিষয়টা গিয়ে দাঁড়ালো, প্রথম যখন বিভিন্ন প্রজাতির বিভিন্ন পেয়ারা গাছের গ্রাফটিং করা হয়েছিল, মানে যেই গাছের থেকে মাদার তৈরি করে সারা দেশ জুড়ে ছাড়া হয়েছিল, সেই মাদার গাছেরই হয়তো সমস্যা থেকে থাকতে পারে। আর তার জন্যই শুধুমাত্র বেছে বেছে পেয়ারা গাছের মধ্যেই নিমাটোডের আক্রমণ হয় বা হচ্ছে। কিন্তু আবার দেখবেন ছাদ বাগান ছাড়া মাটিতে যে সমস্ত পেয়ারা গাছ লাগানো হয়, বিশেষ করে বীজের থেকে যে সমস্ত পেয়ারা গাছগুলো আপনা আপনি তৈরি হয়, সে সমস্ত পেয়ারা গাছে কিন্তু, মানে আমি দেশীয় প্রজাতির পেয়ারা গাছের কথা বলছি, সে সমস্ত পেয়ারা গাছে কিন্তু এই যে নিমাটোডের আক্রমণ বা নিমাটোডের সমস্যা সেটা কিন্তু হয় না। এতক্ষণ ধরা আপনাদেরকে আমার মতামত আমি তুলে ধরলাম, এটা হতেও পারে নাও হতে পারে। তাই আমি অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ বাগানীদের কাছে জানতে চাইছি, এই যে পেয়ারা গাছে নিমাটোডের আক্রমণ,
এত ফলের গাছ থাকতে শুধুমাত্র বেছে বেছে একই বাগানে একই ছাদে কেন নিমাটোড শুধুমাত্র পেয়ারা গাছের উপর আক্রমণ করছে? নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবার আপনাদেরকে জানাবো আমি যেভাবে পেয়ারা গাছগুলো বসাই, মানে মাটি তৈরি করে বসাই, বা কি পরিচর্যার মাধ্যমে আমি আমার গাছগুলোকে নিমাটোডের থেকে বাঁচিয়ে রাখতে পারি। যার জন্য দেখুন আমি বেশ কিছু চারা নিয়ে এসেছি। এবার এতক্ষণ আপনাদেরকে বড় গাছ দুটো দেখিয়েছি। গত বছর একটি বড় গাছ মারা গেছে, বাঁচাতেই পারিনি। তার মধ্যে এই দুটি গাছকে দেখে আমার মনে হচ্ছে যে এরা নিমাটোডে আক্রান্ত। তাই আমি যে মাটি বানিয়ে রেখেছি সেই মাটিটি কি করে তৈরি করলাম সেই মাটিটি দেখাবো, এবং কি করে যেতে হবে বা কোন পরিচর্যার মাধ্যমে এই গাছগুলোকে যেমন রিকভার করব, ঠিক তেমনই গাছে যেন, মানে এই ছোট ছোট গাছগুলোতে যেন নিমাটোডের আক্রমণ না করতে পারে বা আক্রান্ত যেন না হয়, তার জন্য আমাকে কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই তুলে ধরব। পেয়ারা গাছের এই সমস্যা থাকার সত্ত্বেও তারপরেও আমরা কিন্তু পেয়ারা গাছ করে থাকি, এবং পেয়ারা গাছ করতে গিয়ে আমি যেভাবে মাটি তৈরি করি সেটা হচ্ছে, এখানে যে মাটিটি দেখছেন সেই মাটিটি নিয়ে নিয়েছি গত বছরের গাঁদা ফুল যে টবে বসানো ছিল সেই মাটি নিয়েছি আমি এখানে 50 ভাগ। পুরনো গোবর সার নিয়েছি এখানে আমি 40 ভাগ, এবং দেখুন গোবরটি কতটাই ঝুরঝুরে। যেহেতু গত বছরের গাঁদা ফুলের পুরনো মাটি অনেকটাই ঝুরঝুরে, তারপরেও আমি এখানে 1 ভাগ নিয়েছি বিল্ডিং তৈরির বালি। দেখুন মাটিটি কতটা ঝুরঝুরে। এই মাটির সঙ্গে আমাকে এবার দুটো জিনিস মেশাতে হবে। এখন একটি মেশাবো, ঠিক তার 10 দিন পরে আর একটা জিনিস মিশিয়ে এই মাটিটি তৈরি করে তারপর আরও 15 দিন ডিকম্পোজ করিয়ে নিয়ে তারপর কিন্তু গাছ বসিয়ে দিতে হবে। প্রথমে যেটা মেশাবো সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা এই মাটিতে বা গোবরে থাকা যে সমস্ত ফাঙ্গাস রয়েছে, অপকারী ফাঙ্গাস, তাদেরকে ধ্বংস করবে। ঠিক তেমনই উপকারী ফাঙ্গাসকে কিন্তু জাগিয়ে তুলবে। আমি এখানে এই যে আইসক্রিমের চামচটি দেখলেন সেই চামচের 50 চামচ দিয়েছি এই মাটির সঙ্গে মিশিয়ে। তার কারণ হচ্ছে সেই বাটির 50 বাটি টোটাল এখানে উপাদান নেওয়া আছে, যার জন্য প্রতি বাটি হিসেবে 1 চামচ করে আমি এই ট্রাইকোডার্মা নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপাদানকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু রেখে দেবো। এই তৈরি হওয়া মাটিতে আমি ঠিক 10 দিন পর নিমাটোডের নিবারণের জন্য বা নিমাটোডকে ধ্বংস করার জন্য আমি কিন্তু দিয়ে দেবো সিডোমোনাস। সেটাও দিয়ে দেবো আমি আইসক্রিম চামচের 50 চামচ, মানে 2 গ্রাম করে। সিডোমোনাস হিসাবে আমি এখানে নিয়ে নেব নিমাটোজ পি। এখানে একটি কথা বলে রাখি, যেহেতু ট্রাইকোডার্মা, নিমাটোজ পি এর সমস্ত উপাদানই জৈব, তাই পেয়ারা গাছগুলোতে পরবর্তীকালে কোনোভাবেই কিন্তু রাসায়নিক খাবার বা ওষুধপত্র দিয়ে পরিচর্যা করা যাবে না। যেহেতু এখানে ব্যাকটেরিয়াসাইড এবং ফাঙ্গিসাইড হিসাবে ট্রাইকোডার্মা ভিরিডিটি এবং নিমাটোজ পি নেওয়া হচ্ছে, মানে সিডোমোনাস, সুতরাং আমাকে এই গাছে আর কিন্তু কোনো রকম এক্সট্রা করে ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়াসাইড দিতে হচ্ছে না। এবং কীটনাশক হিসেবে আপনারা যেটা ব্যবহার করবেন সেটাও জৈব। যেহেতু পেয়ারা গাছে খুব একটা রোগ পোকার দেখা যায় না, কয়েকটি পোকা ছাড়া, তাদের জন্য কাঁকা বা যদি নিম তেল ব্যবহার করা যায় শুরুর থেকে, তাহলেই কিন্তু যথেষ্টভাবে কাজ করে থাকে। এছাড়া পটাশিয়ামের সোর্স হিসেবে আপনারা কলার খোসার গুঁড়ো বা কলার ভেজানো জল সেটা ব্যবহার করতে পারেন। খাবার হিসাবে সর্ষের খোল জল বা সবজির খোসা ভেজানো জল সেটা ব্যবহার করতে পারেন। সবথেকে যেটা ভালো হবে পেয়ারা গাছের জন্য, প্রতি মাসে যদি আপনারা এই সমস্ত গাছের হিসেবে 1 টেবিল চামচ করে জৈব মিক্স খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু আর কোনো রকম গাছে পরিচর্যা করতে হবে না। এবং নিয়ম করে আপনারা প্রতি মাসে ট্রাইকোডার্মা ভিরিডিটি আগে দেন, ঠিক তার 10 দিন পরে আপনারা নিমাটোজ পি দিয়ে দেবেন। প্রতি মাসে একবার করে দিয়ে যাবেন, তাহলেই পেয়ারা গাছের
এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু আর আসবে না। আর এই ছিল আজকের ভিডিও। বেছে বেছে সমস্ত ফল গাছের মধ্যে একমাত্র নিমাটোড কেন পেয়ারা গাছে আক্রমণ করে সেটা যেমন আমি আমার মত তুলে ধরলাম, ঠিক আমিও চাই আপনারা যে সমস্ত অভিজ্ঞ লোক বা অভিজ্ঞ বাগানি আপনারা বিষয়টি জানেন, নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।